আপনারা লাইনে থাকেন আর গ্রুপে একটু এসএমএস করেন, সবাই যুক্ত হলে আমি ক্লাস শুরু করব। আপনারা গ্রুপে একটু এসএমএস দেন। হ্যাঁ দিয়েছেন, ফারজানা লিমন আপু দিয়েছেন। আমরা সবাই রাজা, আমাদের এই মুক্তা ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। গত ক্লাস করলেন না কেন? ও তো ক্লাস, ও আমার নেটের সমস্যা ছিল, নেট ডাটাও আসলে না, এর জন্য ক্লাস করতে আচ্ছা, পারিনি। ওই যে রেকর্ড ক্লাস দিয়ে দিয়েছি, রেকর্ড ক্লাসটা মিস করবেন না, গতকালের ক্লাসটা মিস করবেন না। আপিল এবং রিভিশন আচ্ছা। আমরা দুইটা একসাথে পড়িয়েছি, হুম। সো এটা মিস করবেন না। আচ্ছা। হ্যাঁ, বার কাউন্সিলের আবেদনের সময়সীমা মনে হচ্ছে কিছুটা বাড়াবে, তারপরেও যে লিমিটেশন আছে, আপনারা ওই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করে ফেলবেন। তবে আমার মনে হচ্ছে যে আবেদনের সময়সীমা কিছুটা বাড়াবে। পরীক্ষা পিছানোর কি কোনো সম্ভাবনা আছে নাকি স্যার? আহ, আমি এখন বলবো যে পরীক্ষা পিছানোর সম্ভাবনা নেই, আপনারা পড়তে থাকেন। যদি আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি পরীক্ষা একটু পিছানোর সম্ভাবনা চলে আসে। তারপরেও বলা যায় না, এখন পরীক্ষা অন টাইমে হয়েও যাইতে পারে। তবে আপনারা আপনাদের প্রিপারেশন যে তারিখ আছে এই তারিখের মধ্যে এটাকে টার্গেট করে শুরু করবেন এবং শেষ করবেন। সে তো অনেক পড়া, অনেক পড়া, মানে পড়ে বসে থাকতেছে না, শেষ করতেই পারতেছি না। আচ্ছা আচ্ছা, এখানে যুক্ত হয়েছেন ডিপয় আর মেহেদি হাসান ভাই। ডিপয় আর মেহেদি হাসান ভাই, আপনারা মূল ক্লাস শুরু করবেন দেওয়ানি কার্যবিধি থেকে। আজকে আমরা ফৌজদারি কার্যবিধি এখানে শেষ করব, আর ফৌজদারি কার্যবিধির ক্লাস আপনারা ওই ব্যাচ থেকে ক্লাস করবেন। আর এখানে আপনারা থাকলে থাকেন, সমস্যা নাই।
আচ্ছা, আমরা গত ক্লাসে কোন পর্যন্ত পড়িয়েছিলাম? 442-এর ক। আমরা সবাই রাজা। 42-এর ক। 442-এর ক পর্যন্ত আমরা পড়িয়েছিলাম, তাই তো? আপনি রিভিশনের নিষ্পত্তি করবেন। হ্যাঁ, আমরা আজকে ফৌজদারি কার্যবিধি শেষ করে ফেলবো। এখন আপনাদের এই ফৌজদারি কার্যবিধির কিছু পরীক্ষা গ্যাপ গেছে, তাই না? আপনারা কিন্তু জি স্যার। চাইলে কিন্তু এই গ্যাপটা কিন্তু যাইতো না। আপনারা যদি আমার একটু ভালো করে তাগিদ দিতেন, আমি তো ব্যস্ত ছিলাম, পাই নাই, কিন্তু আপনারা যদি বারবার যদি একটু নোটিশ করতেন তাহলে কিন্তু এই লেটটা হইতো না। যাই হোক, আমি আগামীকাল আপনাদের এখন আপনি তো অসুস্থ ছিলেন, আপনিও অসুস্থ ছিলেন, এজন্য আমরা একটু চাপ দিতে চাইনি। অসুস্থতা একটা থাকবে, মানে অসুস্থ মানুষকে তো বেশি। আমি বলে শোনেন, জ্বর ঠান্ডা এই ছোটোখাটো অসুস্থতায় অ্যাডভোকেটদের যদি কোনো কাজ থেমে থাকে না, তাদের এগুলো কোনো বিষয় না, এগুলো থাকবেই, সমস্যা হবেই, কিন্তু তাদের অ্যাক্টিভনেস অনেক বেশি থাকতে হয়। এই জন্য বলা হয় অ্যাডভোকেট ইজ এ সো ইনথিজিয়াস্টিক, সে খুব উদ্যমী হবে, সে খুব এনার্জেটিক হবে, ঠিক আছে? সুতরাং অ্যাডভোকেসি প্রফেশনে যারা রেগুলার প্র্যাকটিস করেন তারা হয়তো জানেন যে অ্যাডভোকেসি একজন কন্টিনিউ করা এবং যার কাছে মামলা মোকদ্দমা আছে অনেক, তার কতটুকু পরিশ্রম করা লাগে। আমি জেলা বারগুলোর কথা বলবো না, তবে আমাদের ঢাকা বারে সেটা হিউজ একটা পরিশ্রমের বিষয়, ঠিক আছে? তাহলে 242 পর্যন্ত আমরা পড়িয়েছিলাম, 42-এর ক পর্যন্ত। এবার আমরা চলে যাব 442। 442। এবার আমরা চলে যাব 491 ধারাতে। 491 ধারাতে বলতেছে হাইকোর্ট বিভাগের হেভিয়াস কার্পাস রিট ইস্যু করার ক্ষমতা। এই ধারার অধীনে হাইকোর্ট ডিভিশন নিম্নলিখিত কি করতে পারে? নির্দেশ প্রদান করতে পারে। এখন কথা হচ্ছে রিট কাকে বলে এবং রিট কত প্রকার, আর রিট অফ হেভিয়াস কার্পাস কাকে বলে। এখন আমরা ডিটেলসে যাব না। রিট 5 প্রকার, রিটের সংবিধানের 102 আর্টিকেলে বলা হয়েছে রিট মানে এইটা। আমরা এই ডিটেলসে যাব না, আমরা শুধু পড়ব যে রিট অফ হেভিয়াস কার্পাস কাকে বলে। কেউ কি বলতে পারবেন? এনিওয়ান? আপনারা রিট অফ হেভিয়াস কাকে বলে অ্যাজ এ ল স্টুডেন্ট আপনাদের জানা উচিত এবং শিখে আসা উচিত যে এই রিট অফ হেভিয়াস কার্পাস কাকে বলে। কেউ কি বলতে পারবেন? দেখি কে পারেন। রুহুল আমিন, আটক কোনো ব্যক্তি, মেহেদি হাসান ভাই বা যে কোনো কেউ বলেন। আটক কোনো ব্যক্তিকে উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থাপন করাকে রিট অফ হ্যাবিয়াস কর্পাস বলে। দেখেন, হ্যাঁ, এই মেহেদি হাসান ভাইটা ঠিক আছে। কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো ভাবে যদি আটক করা হয়, এই আটক করা ব্যক্তিকে আপনার কোর্টের সামনে উপস্থাপন করাকে বিফোর দ্য কোর্ট, শোয়িং বিফোর দ্য কোর্ট, এই কোর্টের সামনে আপনার হাজির করানোর জন্য বা উপস্থিত করানোর জন্য যে রিট করা হয় সেই রিটকে বলা হচ্ছে রিট অফ হেভিয়াস কার্পাস। এখন এখানে কয়েকটা ক্ষেত্রে আপনার এই রিট অফ হেভিয়াস কার্পাস ইস্যু করার আদেশ দিতে পারে হাইকোর্ট ডিভিশন। এখানে কিন্তু শুধুমাত্র হাইকোর্ট ডিভিশনের এই ক্ষমতাটা আছে, ঠিক আছে? দেখেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে আদালতে হাজিরের জন্য, সরকারি বেসরকারি হেফাজতে
বেআইনিভাবে বা অযৌক্তিকভাবে আটক ব্যক্তির মুক্তির জন্য। তাহলে সরকারি এবং বেসরকারি হেফাজতে বেআইনিভাবে বা অযৌক্তিকভাবে আটক কোনো ব্যক্তিকে হাজিরের জন্য বা আটক ব্যক্তির মুক্তির জন্য। কারাগারে আটক কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে হাজিরের জন্য। কারাগারে কোনো ব্যক্তি আপনার আটক আছে, সেই ব্যক্তিকে কোর্টে জবানবন্দি দাখিলের জন্য হাজিরের জন্য। আটক কোনো বন্দীকে বিচার বা সাক্ষ্য দেওয়ার জন্য বিচারাধীন কোর্ট মার্শালে বা কমিশনের নিকট হাজিরের জন্য। কোনো বন্দীকে একজনের হেফাজতে থেকে অন্যজনের হেফাজতে বিচারের জন্য স্থানান্তর করার জন্য। এটা শুধুমাত্র আপনার হাইকোর্ট বিভাগের জন্য প্রযোজ্য হবে। হাইকোর্ট বিভাগ শুধুমাত্র এই আদেশটা দিতে পারবেন। নিবর্তনমূলক আটকের অধীন নিবর্তনমূলক আটকের অধীন যে আপনার আটককৃত ব্যক্তির ক্ষেত্রে আপনার এই হেভিয়াস কারবাসটা প্রযোজ্য হবে না। এখন নিবর্তনমূলক আটক কাকে বলে? প্রিভেন্টিভ ডিটেনশন এটা বলতে বোঝাচ্ছে আপনার যে সরকারিভাবে সরকারের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কোনো ব্যক্তি আপনার সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ যদি করে এবং সেই ব্যক্তিকে যদি আটক করে রাখা হয়, সেটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। এই ক্ষেত্রে না। দেখেন, তারপরে আমরা চলে যাব 511 ধারাতে। পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রদানের পদ্ধতি। এটা আপনাদের বেশি পড়া লাগবে না বা এটা ইম্পর্টেন্ট না, জাস্ট একবার রিডিং করতে পারেন, এটা আপনাদের কনসার্নের উপর। তবে তারপরে দেখেন, আমি মূল যে আমাদের যে এই শেষের দিকে একটা ধারা আছে, সেটা হচ্ছে জামিনের যে অধ্যায়টা আছে। এই জামিনের অধ্যায়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বা আসামিকে নির্দিষ্ট শর্তে বা নির্দিষ্ট সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে আদালত বা পুলিশ হেফাজতে হতে জামিনদারের নিকট অর্পণ করাকে জামিন বলা হয় বা বেল বলে। এখন জামিন কাকে বলে, কত প্রকার, এইগুলোর দিকে যাওয়ার দরকার নাই। জামিন হচ্ছে যে কোনো ব্যক্তিকে যদি আপনার জেল হাজতে আটক থাকে, তাহলে নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আপনার নির্দিষ্ট শর্তে এবং জামিনদারের নিকট তাকে পদার্পণ করাকে বলা হচ্ছে জামিন নেওয়া। এখন জামিননামা একটি নির্ধারিত ফর্ম, যেটি পূরণ করে আসামি ও জামিনদার স্বাক্ষর করবেন। দেখেন, জামিনদার বলতে কি, যে কোনো ব্যক্তি হইতে পারে, কি সেই ব্যক্তির রিলেটিভ, পাড়া প্রতিবেশী, যে কোনো ব্যক্তি আপনার কি জামিনদার হইতে পারে। এখন ধরেন, আমরা মূল আলোচনা এখানে বেশি বিস্তারিত নাই, মূল আলোচনা থেকে এখানে প্রশ্ন আসার মতো সম্ভাবনা নাই। এখন 496 ধারাতে বলতেছে জামিনযোগ্য মামলায় জামিন। দেখেন, কিছু কিছু মামলা আছে জামিনযোগ্য, আর কিছু কিছু মামলা আছে যেগুলো জামিন অযোগ্য। এই জামিনযোগ্য মামলাতে আদালতের জামিন দেওয়া আপনার এই যারা আসামি আছে বা আসামি পক্ষ আছে, তারা হলো জামিন পাওয়ার হকদার। এখন জামিন যে দিবেই এর কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু এই অ্যাডভোকেট সাহেব বলতে পারে মে বি রিলিজড অন বেইল, মানে এখানে জামিন পাওয়ার তার একটা হক আছে। এটা আপনার শুনানির সময় একজন অ্যাডভোকেট এটা বলতে পারে, কিন্তু এই জামিন দিবে বা দিবে না, এটা হচ্ছে আপনার বিচারকের ডিসক্রিশনারি পাওয়ার। কিন্তু জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারকের একটা পজিটিভ ধারণা জন্মাইতে হবে, যেই ধারার অপরাধ জামিনযোগ্য। যেগুলো সাধারণত আপনার ছোট প্রকৃতির অপরাধ, সেগুলো হচ্ছে জামিনযোগ্য ধারা। আর যেগুলো হচ্ছে আপনার যে অপরাধগুলোর ঘনত্ব বেশি, মাত্রা বেশি, আপনার শাস্তি অনেক বেশি, 14 বছর বা ধরেন যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড, এই ধরনের অপরাধ, যেমন ধরেন ডাকাতি, জালিয়াতি, তারপরে অ্যাটেম্পট টু মার্ডার, 326 ক, দণ্ডবিধির এই ধারাগুলো, বা 302, 303, আরও অনেকগুলো ধারা আছে যেগুলো হচ্ছে আপনার কি জামিন অযোগ্য ধারা।
কম আপনার যে ধরনের অপরাধ, আপনার যেমন ধরে যে চুরি, তারপরে আপনার এই মিসচিপ আছে, অপরাধমূলক আত্মসাৎ আছে, আরও অনেকগুলো অপরাধ আছে যেগুলো আপনার জামিনযোগ্য। এখন এই জামিনযোগ্যর ক্ষেত্রে 496 ধারাতে অ্যাডভোকেট সাহেব কী করতে পারে, অধিকার বলে জামিন চাইতে পারে। তারপরে 497 ধারাতে বলতে জামিন অযোগ্য মামলার জামিন। জামিন অযোগ্য মামলায় জামিন দেওয়া আদালতের জন্য স্বেচ্ছাধীন বা বিবেচনামূলক ক্ষমতা। এই জামিন অযোগ্যর ক্ষেত্রে বিচারক আপনার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। সে জামিন দিতেও পারে, নাও দিতে পারে। আর জামিনযোগ্য যে ক্ষেত্রে, সেটা হচ্ছে বিচারকের জন্য আদেশাত্মক একটা ধারা, মানে বিচারককে আদেশাত দেওয়া হয় যে জামিন দেওয়ার জন্য, কিন্তু বিচারক চাইলে জামিন দিতেও পারে, নাও পারে। এই আপনার 497 ধারাতে বলতেছে শ্যাল নট বি রিলিজড অন বেল, মানে এক্ষেত্রে জামিনে তাকে মুক্তি দেওয়া যাবে না, যেগুলো হচ্ছে জামিন অযোগ্য ধারা। এখন জামিনযোগ্য অপরাধ হলে জামিন দিবে, এটা হচ্ছে আপনার আদালত দিতে পারে, পুলিশও দিতে পারে, পুলিশও থানা থেকে এই জামিন দিতে পারে। এখন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় ব্যক্তির ক্ষেত্রে নিম্নলিখিত ব্যক্তিগণ কী হতে পারে, জামিন পাইতে পারে। কতকগুলো ব্যক্তি আপনার জামিন পাইতে পারে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রেও কতকগুলো ব্যক্তি কি হইতে পারে, জামিন চাইতে পারে বা জামিনের হকদার হয়ে যায় অনেক সময়। সেটা হচ্ছে আপনার যাদের বয়স 16 বছরের কম, যাদের বয়স 16 বছরের কম, সে অধিকার বলে বা আপনার বিচারক কি করতে পারে, তার সুদৃষ্টি এদের বিরুদ্ধে দিতে পারে। কিন্তু এই যে জামিনের যতগুলো ধারা আছে, কোনো ধারাতেই জামিন দিতে বিচারককে বাধ্য করা যাবে না এবং জামিন না দিতে বাধ্য করা যাবে না, মানে জামিন দিবেই না এরকমের কোনো আদেশ আইনে নাই, আবার জামিন দিবেই এরকমের কোনো আদেশ নাই। পুরোটাই হচ্ছে বিচারকের বিবেচনামূলক ক্ষমতা। এখানে সম্পূর্ণ আদালতের কি আছে? হ্যাঁ, কতকগুলো ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, এটা হচ্ছে আদেশাত্মক নীতি। আদেশাত্মক আপনার বলা হয়েছে, এখন বিচারক সেটা মানতেও পারে, নাও মানতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসতেছেন, নিম্ন আদালতের টাইম শেষ হওয়ার পরে সারেন্ডার করছেন, নিম্ন আদালত ওই হাইকোর্টের আদেশ মানতে বাধ্য না, সে আটকেও দিতে পারে, আবার মঞ্জুরও করতে পারে। এটা নিম্ন আদালতের নিজের ইচ্ছাধীন ক্ষমতা, নিজের বিবেচনামূলক ক্ষমতা। এই জন্য আপনার জেনারেলি দুইটা জিনিস বলতে পারেন। একটা হচ্ছে যে যদি জামিনযোগ্য হয় তাহলে আমি জামিনের হকদার, এই কথাটা বলতে পারেন। আপনি বলতে পারেন যে আমি জামিন পাওয়ার হকদার, কিন্তু আপনি বলতে পারেন না যে আমি এটা জামিনযোগ্য ধারা, আপনার জামিন দিতেই হবে। আপনি বলতে পারবেন না যে জামিন দেওয়াই লাগবে আপনার, এটা বলতে পারবেন না। আবার যেটা জামিন অযোগ্য ধারা, সেই ক্ষেত্রেও বিচারক চাইলে কি করতে পারে, জামিন দিতে পারে। এটা হচ্ছে তার বিবেচনামূলক ক্ষমতা, কিন্তু নির্দেশ দেওয়া আছে জামিন দেওয়া যাবে না, এটাও কিন্তু আদেশাত্মক। ঠিক আছে, তারপরে চলে গেলাম, আমরা বললাম যে এই মৃত্যুদণ্ডে দণ্ডনীয় এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কতকগুলো অপরাধের ক্ষেত্রে আপনার কতকগুলো ব্যক্তি কি হইতে পারে, জামিন পেতে পারেন। কারা কারা? যাদের বয়স 16 বছরের কম, যদি কোনো মহিলা হয়, আর আপনার প্যারিত বা অক্ষম ব্যক্তি, মানে পীড়িত, মানে অসুস্থ বা এই অসুস্থ টাইপের যদি কোনো ব্যক্তি হয়, যেমন কারোর কিডনি নষ্ট হয়ে গেছে, ক্যান্সার হয়েছে, বা আদার্স কোনো অন্যান্য কোনো রোগ আছে, বড় ধরনের ডায়াবেটিক্স আছে, সেক্ষেত্রে কি হইতে পারে, তারা জামিন পেতে পারে, কিন্তু এখানেও বাধ্য করা যাবে না। তারপরে দেখেন, জামিন অযোগ্য অপরাধের বিচার শেষে রায়ের পূর্বে মুক্তি দিতে পারে, অপরাধ যদি না করে থাকে, এটা যদি মনে হয়। তারপরে দেখেন
497(2) উপধারাতে বলতেছে জামিন অযোগ্য অপরাধ করেছে এমন বিশ্বাস করার কারণ না থাকলে কিন্তু তদন্তের যথেষ্ট ভিত্তি আছে বন্ডে জামিন দিতে পারে। এটা হচ্ছে আপনার জাস্ট অ্যাজ ইউজুয়াল। এখানে আপনার চলে যাব 498 ধারাতে। এই 498 ধারাতে বলতেছে অ্যান্টিসেপ্টরি বেল, অ্যান্টিসেপ্টরি বেল, আগাম জামিন। এইটা ধরেন আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, আপনার বিরুদ্ধে একটা মামলা হওয়ার আশঙ্কা আছে বা মামলা হয়ে গেছে, কিন্তু আপনি অ্যারেস্ট হননি, তাহলে আপনার বিরুদ্ধে মামলা হওয়ার একটা আশঙ্কা আছে। এই আশঙ্কা আগে থেকেই বুঝে আপনি চলে গেছেন কোথায়, হাইকোর্টে। আগে থেকেই মামলা হওয়ার আগেই আপনি জামিনে চলে গেছেন বা জামিন নিয়ে রাখছেন। মামলা হওয়ার আগেই বা মামলা হওয়ার পরে কিন্তু আপনি অ্যারেস্ট হন নেই। এই দুইটা ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, হাইকোর্ট থেকে জামিন নিতে পারবেন। কোন ধরনের জামিন নিতে পারবেন, আগাম জামিন নিতে পারবেন। এটাকে ইংরেজিতে কি বলে, অ্যান্টিসেপ্টরি বেল। এই অ্যান্টিসেপ্টরি বেল কত ধারাতে আলোচনা করা আছে, 498 ধারাতে। 498 ধারাতে এই অ্যান্টিসেপ্টরি বেল মঞ্জুর করতে পারে কোন আদালত বলেন? কোনো ব্যক্তি কোনো অপরাধ করেছে মর্মে গ্রেপ্তার হতে পারেন যদি সে ব্যক্তি আশঙ্কা করে উক্ত ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পূর্বেই হাইকোর্ট ডিভিশন থেকে এবং দায়রা জজ থেকে, হাইকোর্ট ডিভিশন এবং দায়রা জজ থেকে কি করতে পারে, জামিনের প্রার্থনা করতে পারেন। তাহলে আগাম জামিন মঞ্জুর করতে পারেন কে কে বলেন তো? দায়রা জজ আদালত এবং হাইকোর্ট ডিভিশন। কিন্তু আমাদের প্র্যাকটিসে কিন্তু শুধুমাত্র আমরা হাইকোর্ট থেকেই বা প্র্যাকটিসে হাইকোর্ট থেকেই আপনাদের আগাম জামিনটা প্র্যাকটিসটা আছে শুধুমাত্র হাইকোর্টের। এখন দেখেন কোন কোন ক্ষেত্রে আগাম জামিন দেওয়া যায়। কোনো ব্যক্তি গ্রেপ্তারের পূর্বে যদি গ্রেপ্তারের আশঙ্কা করে, আশঙ্কিত ব্যক্তির পক্ষে নিম্ন আদালতে হাজির হওয়া যদি সম্ভব না হয়, রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়, আদালতের নিকট যদি উপযুক্ত মনে হয়, এই ক্ষেত্রে আগাম জামিন পেতে পারেন। আগাম জামিন এবং জামিননামায় অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করা হলে সেই অর্থ কমানোর জন্য এই আপনার 498 ধারা কি হইতে পারে, আবেদন করা যাইতে পারে। কার কাছে করতে পারবেন, হাইকোর্ট ডিভিশনের কাছে এবং দায়রা জজের নিকট। এই বেল বন্ডে বা জামিননামায় অত্যাধিক পরিমাণে টাকা যদি নির্ধারণ করে দেওয়া হয়, সেক্ষেত্রে সেই বেল বন্ডের টাকার পরিমাণ কমানোর জন্য আবেদন করতে হয় 498 ধারাতে। 498 ধারাতে কার কাছে আবেদন করবেন, হাইকোর্ট ডিভিশন অথবা দায়রা জজের নিকট, হাইকোর্ট ডিভিশন অথবা দায়রা জজের নিকট। তারপর দেখেন 500 ধারাতে চলে যান। আমাদের এটা 498 ধারা, তাহলে অ্যান্টিসেপ্টরি বেল। এখন হেফাজত হতে মুক্তিদান, এটা 502-এ চলে যান। ওইটা জাস্ট টাইটেল একবার ভিতরে পড়বেন, জামিনদারের অব্যাহতি। এই জামিনদারের অব্যাহতি, এটা যদি আপনার জামিনদারের আদালতের নিকট তার অব্যাহতির জন্য আবেদন করেন, তাহলে সে অব্যাহতি পেতে পারেন। এখন একজন ব্যক্তির জামিন আদালত কোন কোন কারণে বাতিল করতে পারে, একজন আসামির জামিন কোন কোন কারণে আদালত বাতিল করতে পারে। দেখেন, একই ধরনের অপরাধ যদি পুনরায় করে, জামিনে যাওয়ার পরে ওই একই ধরনের অপরাধ আবার সে করেছে, তখন কি করতে পারে, জামিন বাতিল করতে পারে। আসামি যদি তদন্ত বা তদন্তের কাজে, মানে পুলিশের তদন্তের কাজে যদি বাধা সৃষ্টি করে, আসামি যদি সাক্ষ্য প্রমাণ নষ্ট করে, আসামি যদি প্রতিশোধ পরায়ণ হয়, যে তুই আমার বিরুদ্ধে মামলা করেছিস কেন, তুই আমার বিরুদ্ধে মামলা করেছিস কেন, এইভাবে যদি প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, তাহলে তার জামিন বাতিল হইতে পারে। আসামি আদালতের এখতিয়ারের সীমানা বা জামিনদারের সীমানা হতে যদি পলায়ন করে, বিচারপূর্বক জামিনের বাধা। আর ধরেন আপনাদের এই যে 500 ধারা বলতেছে আপনার ডিসচার্জ ফ্রম কাস্টডি, আর 502-এ বলতেছে ডিসচার্জ ফ্রম সিওরিটিজ। এখানে হেফাজত হতে মুক্তিদান, এই যে 500 ধারাতে যেটা বলতেছে বেল বন্ড বা জামিননামা সম্পাদনের পর সেটি কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দিলে তিনি তাকে মুক্তি দিবেন। এটা হচ্ছে
500 ধারাতে বলতেছে না, 503 ধারাতে সাক্ষীকে হাজিরা হতে অব্যাহতি বা কমিশন প্রেরণ, সাক্ষীকে হাজিরা হতে আপনার অব্যাহতি এবং কমিশন প্রেরণ। এই যে 503 ধারার টাইটেলটা আর ভিতরে একবার পড়বেন, টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ। অসুস্থতা বা অন্য কোনো কারণে আদালত কোনো সাক্ষীকে হাজির হতে অব্যাহতি দিলে ওই সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য উপযুক্ত ক্ষেত্রে আদালত তার নিকট কমিশন প্রেরণ করবেন। এই কমিশন প্রেরণ বলতে কি বোঝাচ্ছে? এই আদালত থেকে কোনো ব্যক্তিকে পাঠাবেন, ওই ব্যক্তি যেখানে অবস্থান করতেছে সেখানে লোক পাঠাবেন, লোক পাঠায় ওইখানে গিয়ে যে তার কি করবেন, আপনার জবানবন্দি নিয়ে আসবেন। ওই যে আদালত থেকে একজন লোক পাঠাচ্ছে, যেমন ধরেন যে এই ঢাকা কোর্টে একটা মামলা হয়েছে, একজন ব্যক্তি সাক্ষী সে এখন আছে আপনার কোন জায়গা, মুন্সিগঞ্জে আছে। মুন্সিগঞ্জে থাকাকালীন অবস্থায় এখন সে এতই অসুস্থ বিছনা থেকে উঠতে পারতেছে, তখন ঢাকা জজ কোর্ট থেকে একজন লোক পাঠাবে, মুন্সিগঞ্জে পাঠায়ে ওই ওনার কাছে যাবেন, যে জবানবন্দি নেবেন, নিয়ে আবার সেটা কোর্টে শো করবেন। এই যে লোক পাঠানো এবং জবানবন্দি নিয়ে আসে, এটাকে বলা হচ্ছে কমিশন, এটাকে বলা হচ্ছে কমিশন প্রেরণ। তারপরে চলে যাবেন 509 ধারাতে, চিকিৎসক সাক্ষীর জবানবন্দি যিনি ময়নাতদন্ত করেন উক্ত ডাক্তারকে সাক্ষী হিসেবে আহ্বান বা তার সাক্ষ্য গ্রহণ করতে পারবেন, সংশ্লিষ্ট আদালত সমন এবং জারি করতে পারবেন। এটা হচ্ছে যেসব ডক্টর আপনার চিকিৎসা করে বা আপনার ওই পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করেন, এইসব ডক্টরদের আপনার জবানবন্দি গ্রহণ করতে পারবেন কত ধারাতে, বা সাক্ষী দেওয়ার জন্য আহ্বান করতে পারবেন 509 ধারাতে। 509-এর কতে বলতেছে ময়নাতদন্তের রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট যদি ডাক্তার মারা যায় বা নিখোঁজ হয়, সাক্ষ্য দিতে অক্ষম হয়ে পড়ে, তাহলে তাদের যে রিপোর্ট আছে সেটা সাক্ষ্য হিসাবে গ্রহণ করা যাবে। তারপরে চলে যান 510 ধারাতে বলতে রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদি রিপোর্ট তাদের তরফ না করলেও দালিলিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। শুধু টাইটেল পড়বেন 510-এর। 512-তে চলে যান, আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ। সাধারণ নিয়ম হচ্ছে আসামির উপস্থিতিতে কি করতে হবে, সাক্ষ্য গ্রহণ করতে হবে, কিন্তু আসামিকে হাজির করা সম্ভব যদি না হয়, আসামি অনুপস্থিত থাকলে আদালত উপযুক্ত মনে করলে আসামির অনুপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ করতে পারবেন বা শুরু করতে পারবেন। এটা কত ধারাতে? 512 ধারাতে। এইটা আপনার একটু দাগ দিয়ে রাখবেন যে আসামির অনুপস্থিতিতে কত ধারাতে সাক্ষ্য গ্রহণ করা যায়। এটা একটু শুধু এই কথাটা তার একটা প্রশ্ন হওয়ার মতো একটা সম্ভাবনা আছে, যে আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা যায় বা কত ধারাতে সাক্ষ্য গ্রহণ করা যায় কত ধারাতে। 512-তে এই ধারারে বলা হচ্ছে, ঠিক আছে। 517-তে চলে যান, অপরাধের সাথে জড়িত সম্পত্তির ক্ষেত্রে বিধান, এটা দরকার নাই। চোরাই মাল, এটাও দরকার নাই, জাস্ট একবার দুইবার রিডিং পড়বেন। তারপর আমি চলে যাব যে ফৌজদারি মামলা হস্তান্তর বা স্থানান্তর, 526-এর 525-এর ক থেকে 528 ধারা পর্যন্ত ফৌজদারি মামলা হস্তান্তর করতে পারেন কে কে? আপিল বিভাগ হস্তান্তর করতে পারেন, হাইকোর্ট বিভাগ হস্তান্তর করতে পারবেন, দায়রা জজ হস্তান্তর করতে পারবেন। দেখেন 525-এর কতে বলতেছে আপিল বিভাগ কর্তৃক মামলা, আপিল বিভাগ আপনার মামলা হস্তান্তর করতে পারবেন। আপিল বিভাগ ন্যায় বিচারের স্বার্থে, কোন কারণে? ন্যায় বিচারের স্বার্থে এবং পক্ষগণের সুবিধার্থে নিজ উদ্যোগে বা কোনো পক্ষের আবেদন ক্রমে অথবা হাইকোর্ট বিভাগের রিপোর্টের ভিত্তিতে হাইকোর্টের এক স্থানীয় বেঞ্চ থেকে অন্য স্থানীয় বা অন্য বেঞ্চে কি করতে পারেন, কোনো মামলা, ফৌজদারি মামলা আপিল স্থানান্তর করতে পারবেন। এটা হচ্ছে আপিল বিভাগের যে ক্ষমতা আছে। আর তারপরে আপনার 526-এ বলতেছে হাইকোর্ট বিভাগ কর্তৃক মামলা বা আপিল হস্তান্তর বা স্থানান্তর। এখানে কিন্তু আপনার হাইকোর্ট ডিভিশনের আর অ্যাপিলেট ডিভিশনের আপনার কিন্তু মূল মামলা অথবা আপিল দুইটাই কিন্তু হস্তান্তর করতে পারে। মূল মামলা এবং আপনার এই আপিল দুইটাই হস্তান্তর করতে পারে, ঠিক আছে। এখন এই হাইকোর্ট ডিভিশন নিজ উদ্যোগে বা কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে দুইটা কিন্তু একই ধরনের ক্ষমতা। এখন আপনার এই মূল মামলা বা আপিল কি করতে পারবেন, এক বেঞ্চ থেকে বা এক আদালত থেকে অন্য আদালতে ট্রান্সফার করতে পারবেন। কোন কোন কারণে পারবেন? পক্ষগণের
সুবিধার্থে কোনো সাধারণ অসাধারণ জটিল প্রশ্নের উদ্ভব হইলে অপরাধ সংগঠনের স্থান পরিবর্তন করা উপযুক্ত বলে আদালতের নিকট যদি মনে হয় ন্যায় বিচারের স্বার্থে। উপরে উল্লেখিত 5টি কারণে হাইকোর্ট ডিভিশন আপনার কি কি করতে পারেন, মামলাটা হস্তান্তর করতে পারবেন। এক, ফৌজদারি আদালত থেকে অন্য ফৌজদারি আদালতে, এক, আদালতের স্থানীয় হস্তান্তর করার নির্দেশ দিতে পারবেন। আবার উক্ত আপিল এবং মামলাটি নিজে কি করতে পারবেন, নিজে বিচার করতে পারবেন, নিজে বিচার করতে পারবেন। এখন এক ফৌজদারি আদালত থেকে হাইকোর্ট ডিভিশন অন্য একটা ফৌজদারি আদালতে পাঠাইতে পারবেন, তিনি নিজে বিচার করতে পারবেন। তারপর দেখেন যে এই যদি কোনো পক্ষ আপনার মামলা হস্তান্তরের আবেদন করে এবং ওই আবেদনটা যদি মিথ্যা হয়, মানে ভিত্তিহীন যদি কোনো আবেদন করে, তুচ্ছ এবং বিরক্তিকর যদি হয়, তাহলে আবেদনকারীকে আপনার হাইকোর্ট ডিভিশন 1000 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারবেন। 1000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারবেন। এটা হচ্ছে 526 ধারাতে এই ক্ষতিপূরণের যে বিধানটা আছে, এটা আপনার 526-এর কতে এইটা আপনারা একটু সুন্দর করে আপনারা একটু দাগায় রাখবেন। এখানে যেহেতু 1000 টাকার কথা উল্লেখ আছে, 526-এর ক এই হাইকোর্ট ডিভিশন 1000 টাকা কি করতে পারে, আপনার ক্ষতিপূরণ দিতে পারেন। সো এর নিচে একটা দাগ দিয়ে রাখবেন, এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, মানে যেগুলো আপনার লেস ইম্পর্ট্যান্ট কিন্তু হুটহাট করে 2-1টা প্রশ্ন সামনে চলে আসে, যেগুলো আপনার আসার মতো বা পরীক্ষাতে দেওয়ার মতো, সেইগুলো বলতেছি। 26-এর খতে দেখেন দায়রা জজ কর্তৃক মামলা হস্তান্তরের ক্ষমতা। 526-এর খ, এক দায়রা আদালতের বা এক বিভাগের এক ফৌজদারি আদালত থেকে অন্য ফৌজদারি আদালতে একটি ফৌজদারি মামলা এক আদালত থেকে অন্য আদালতে কী করতে পারবেন, স্থানান্তর করতে পারবেন এবং আবেদনের ভিত্তিতে বা দেখেন এখানে বলতেছে যে এক দায়রা আদালতের বা বিভাগের এক ফৌজদারি আদালত হতে অন্য একটি ফৌজদারি আদালতে মামলা হস্তান্তর করতে প্রথমে আবেদন করতে হবে কার নিকট, দায়রা জজের নিকট। দায়রা জজের নিকট আবেদন করবেন, তিনি উক্ত আবেদনটা যদি নাকচ করে দেয়, এই দায়রা আদালত যদি নাকচ করে দেয়, তাহলে হাইকোর্ট বিভাগের কী করতে হবে, আবেদন করতে হবে। 2টি ভিন্ন জেলার এক আদালত হতে অন্য আদালতে মামলা স্থানান্তর করার জন্য আবেদন করতে হবে হাইকোর্ট ডিভিশনের মধ্যে। এটাও আপনারা কিন্তু আমরা পড়ে আসছি, কিন্তু এই যে পড়ি নাই, মানে সিপিসির 24 ধারা 22 ধারাতে এগুলো বলা আছে, আমরা পড়বো সামনে। আচ্ছা, তারপরে চলে যাব 428 ধারাতে। 528 ধারাতে দায়রা জজের মামলা হস্তান্তরের ক্ষমতা। দায়রা জজের মামলা হস্তান্তরের ক্ষমতা, দায়রা জজের মামলা যদি কোনো মামলা বা আপিল কোনো অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজের নিকট প্রেরণ করলে তিনি যে কোনো সময় সেটা কি করতে পারবেন, প্রত্যাহার করে নিজে বিচার করতে পারবেন অথবা অন্য কোনো উপযুক্ত আদালতে প্রেরণ করতে পারবেন। এই দায়রা জজ আপনার যে কোনো আপনার দায়রা জজ থেকে বা আদার্স অন্যান্য যুগ্ম দায়রা জজ থেকে বা কোনো ম্যাজিস্ট্রেট আদালত থেকেও মামলা কী করতে পারে, ট্রান্সফার করতে পারে। ঠিক আছে, তো এখন আমরা এই ইয়েটা সেশনটা আমি শেষ করতেছি। আমি জাস্ট আমাদের আর হয়তো বেশি সময় লাগবে না, আমি আপনাদের আবার লিঙ্ক দিচ্ছি, আপনারা যতজন আছেন আবার খুব দ্রুত সবাই চলে আসে না।